আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র এর তৃতীয় অধ্যায়। তো আমরা জানি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় যুক্তির উপাদান। তো একটা যুক্তি, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই যুক্তির উপাদান। তো আজকে আলোচনা করব এই যুক্তির উপাদানে আমরা কি কি নিয়ে আলোচনা করি আর কি কি থাকে। তো সবাইকে এই ক্লাসে স্বাগতম। তো যুক্তি কি? আমরা যদি বলি ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে, ভাষায় প্রকাশিত অনুমানকেই যুক্তি বলে। এই যুক্তি হইতে হইলে কতগুলা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট দরকার। সেগুলো হচ্ছে যুক্তি বাক্য দরকার। যুক্তি বাক্যের যে কয়েকটি অংশ আছে এই কয়েকটি অংশ নিয়ে আলোচনা করা দরকার। এরপরে আছে যুক্তি বাক্য একটা প্রধান আলোচ্য বিষয়। এরপরে আছে অনুমান প্রভৃতি আলোচ্য বিষয়। তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে পদ, পদ কাকে বলে? পদ কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে, কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। পদ শব্দের ইংরেজি শব্দ হচ্ছে টার্ম। শব্দটি আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার বাংলা হচ্ছে প্রান্ত বা সীমানা, অর্থাৎ যা প্রান্তে বা সীমানায় অবস্থান করে তাই কি? পদ। তো কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। তো এই পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি? শব্দ কাকে বলে? আমরা আগেও পড়েছি যে এক বা একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। এক বা একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। আর পদ হচ্ছে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটা কি? আমরা জানি শব্দ তিন প্রকার, যথা পদ যোগ্য শব্দ, সহপদ যোগ্য শব্দ, পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। শব্দ তিন প্রকার: পদ যোগ্য শব্দ, সহপদ যোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদ যোগ্য শব্দ কাকে বলে? যেই শব্দ কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে সরাসরি বসে বা বসতে পারে বা বসার যোগ্যতা রয়েছে, ওই শব্দকে পদযোগ্য শব্দ বলে। তাহলে পদযোগ্য শব্দ কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টির কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে বা বসার যোগ্যতা রয়েছে তাকে পদযোগ্য শব্দ বলে। সহপদযোগ্য শব্দ কাকে বলে? যে শব্দ পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে পদযোগ্য শব্দের একটা উদাহরণ যদি আমরা দেই, এরকম একটা যুক্তি বাক্য আমরা বলি
যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ ও মরণশীল দুটি পদ। সকল মানুষ উদ্দেশ্য পদ, মরণশীল বিধেয় পদ। তাইলে শব্দ কোনটা? এই প্রত্যেকটাই শব্দ। তাহলে শব্দ তিন প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দ। তাই পদযোগ্য শব্দ কোনটা? যে শব্দ কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে সরাসরি বসে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন সকল মানুষ মরণশীল, এখানে সকল মানুষ ও মরণশীল এই শব্দ দুটি পদযোগ্য শব্দ, কারণ এগুলা কোনো শব্দে অন্য কোনো শব্দের সহযোগিতা ছাড়াই এরা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে বা বসার যোগ্যতা রয়েছে। এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। আর যে শব্দ পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যে শব্দ পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন টি, টা, খানা, খানি, গুলো। তা আমরা এই টি, টা, খানা, খানি, গুলো কোথায় ব্যবহার করি? এই টি, টা, খানা, খানিগুলো আমরা পদযোগ্য যে শব্দগুলো আছে এরপরে বসাই। এরপরে বসাইলে আমাদের এই সহপদযোগ্য শব্দগুলো হয়। যেমন মানুষটি হয় মরণশীল, মানুষের তো একটা পদযোগ্য শব্দ, আর মানুষটি কথাটা শুধু টি শব্দটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। ঠিক তেমন ভাবে যদি বলি আমরা ফুলগুলো হয় সুন্দর, ফুলগুলো উদ্দেশ্য পদ, হয় সংযোজক, সুন্দর বিধেয় পদ। এই বাক্যে ফুলগুলো, ফুল পদযোগ্য শব্দ, গুলো সহপদযোগ্য শব্দ। কারণ পদযোগ্য শব্দ ফুল, এরপরে গুলো শব্দটি বসে সহপদযোগ্য শব্দ হিসেবে পরিচিত। এই জন্য টি, টা, খানা, খানি, গুলো, অর্থাৎ যেই শব্দ পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে পদ এবং শব্দের পার্থক্যগুলো কি? পদ হচ্ছে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসে, এটা হচ্ছে পদ। আর শব্দ সকল পদই শব্দ, কারণ প্রত্যেকটা পদ অর্থবোধক, প্রত্যেকটা পদই নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, প্রত্যেকটা পদই এক বা একাধিক বর্ণের সমষ্টি, প্রত্যেকটা পদই উদ্দেশ্য বিধেয় হিসেবে বসে, প্রত্যেকটা পদই শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তাই সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ কি পদ নয়। যেমন টি, টা, খানা, খানি, এই শব্দগুলা, গুলো, এই শব্দগুলা একাধারে শব্দ, কিন্তু এগুলা কি পদ না। কারণ শুধু আমরা টি, টা, খানা, খানি, গুলো এই প্রভৃতি শব্দ দিয়ে আমরা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসাতে পারি না বা ব্যবহার করতে পারি না, এবং এগুলোর একক কোনো অর্থ প্রকাশিত হয় না। এই শব্দগুলি পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে বা অর্থগুলোকে পরিবর্তন করতে সহায়তা করে, কিন্তু এককভাবে এদের কোনো তেমন অর্থ নাই, এবং এই জন্য এগুলা কি কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে বসে না। তাইলে শব্দ কোনগুলা? যে শব্দ কোনো যুক্তিবাক্যের পদযোগ্য শব্দের পরে বসে সহযোগিতা করে এই শব্দগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। আর পদ অযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ কোনগুলা? যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই বসে না বা বসার যোগ্যই নয়, কখনোই বসবে না, এই রূপ শব্দকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। যে শব্দ কোনো যুক্তিবাক্যের
উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই বসে না বা বসার যোগ্য নয় বা বসবে না, ওইরূপ শব্দকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন ছি ছি, মরি মরি, হায় হায়, হায় আল্লাহ প্রভৃতি শব্দগুলো। এই শব্দগুলি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই বসে না বা বসতে পারে না। তাই পদ অযোগ্য তাহলে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ কোনগুলা? যেই শব্দ কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কখনোই বসে না বা কখনোই বসার যোগ্য নয়, ওইরূপ শব্দগুলাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন ছি ছি, মরি মরি, হায় হায়, হায় আল্লাহ প্রভৃতি শব্দগুলি। তাইলে আমরা এখন কি পাইলাম? পদ ও শব্দের পার্থক্য পাইলাম। তাই পদ কাকে বলে? কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যে শব্দ বসে তাকে পদ বলে। আর শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। পদ কেবলমাত্র কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসে, আর শব্দ যুক্তি বাক্যের উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক সবগুলোই শব্দ। এর শব্দের শ্রেণী ব্যাপকতা বেশি এবং পদের প্রসারতা বা ব্যাপকতা সংকীর্ণ। পদ কেবলমাত্র যুক্তি বাক্যে বসে, শব্দ যে কোনো সাধারণ বাক্যে বসতে পারে। এক কথায় বলা যায় সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই কি পদ নয়। আবার আমরা জানি শব্দ কয় প্রকার? 3 প্রকার, যথা পদযোগ্য শব্দ, স্বপদযোগ্য শব্দ, আর এটা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। কিন্তু পদ আমরা জানি পদ 10 প্রকার। একটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পদের ব্যক্তার্থ ও জাত্যার্থ, যে আলোচনাটা গত ক্লাসে হয়তো করেছি। কোন পদের জাত্যার্থকে ওই পদের কোন পদের গুণ প্রকাশকে বা গুণকে ওই পদের জাত্যার্থ বলে। কোন পদের গুণকে ওই পদের জাত্যার্থ বলে, আর কোন পদের পরিমাণকে ওই পদের ব্যক্তার্থ বলে। যুক্তি বাক্য কাকে বলে? আমরা আগে পড়েছি দুটি পদের সম্পর্কে বর্ণনাকে যুক্তি বাক্য বলে। এই যুক্তি বাক্য দুটি পদের সম্পর্কে বর্ণনাকে যুক্তি বাক্য বলে। এই যুক্তি বাক্যের একটি যুক্তি বাক্যের 3টি অংশ রয়েছে, যথা উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্যপদ বলে। আর এই উদ্দেশ্যপদ সম্পর্কে যা কিছু স্বীকার অথবা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্যপদ বলে। আর উদ্দেশ্যপদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। আর উদ্দেশ্য এবং বিধেয়কে সংযোজিত করে যে শব্দ তাকে সংযোজক বলে। উদ্দেশ্য এবং বিধেয়কে সংযোজিত করে যে শব্দ তাকে সংযোজক বলে। যেমন হয় বা নয়, হয় বা নয়, এগুলো হচ্ছে সংযোজক। যেমন
সকল ফুল হয় সুন্দর। সকল ফুল হয় সুন্দর। এই বাক্যে সকল ফুল উদ্দেশ্যপদ হয় সংযোজক, সুন্দর বিধেয় পদ। অনুরূপভাবে কোনো কাক নয় কোকিল অন্য একটি বাক্যে বলা যায়, যেমন কোনো কাক নয় কোকিল। যেমন কাক, এই বাক্যে কাক হচ্ছে উদ্দেশ্যপদ, কোকিল হচ্ছে বিধেয় পদ, নয় হচ্ছে সংযোজক। তাইলে একটি যুক্তি বাক্যের আমরা তিনটি অংশ পাই, যথা উদ্দেশ্যপদ, বিধেয় পদ, অপরটি হচ্ছে সংযোজক। সাধারণ বাক্য এবং যুক্তি বাক্যের পার্থক্যগুলো কি? এই যে আমরা প্রতিনিয়ত যে বাক্যগুলো বলি সবগুলাই কিন্তু সাধারণ বাক্য। আর যুক্তি বাক্য হতে হলে আমাদের যুক্তি বাক্যের গঠন সম্পর্কে জানতে হবে। যুক্তি বাক্যর তিনটি অংশ পূর্বেই বলেছি, যথা উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় পদ। একটা যুক্তি বাক্য হতে হলে আমাদের অবশ্যই এই কয়েকটা বিষয় লাগবে। সেগুলো হচ্ছে যথা উদ্দেশ্যপদ প্রয়োজন হবে, বিধেয় পদ প্রয়োজন হবে এবং সংযোজক থাকতে হবে। এই উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক হলেই কেবল যুক্তি বাক্য হবে। আর যে বাক্যে মানে মনের ভাব প্রকাশিত হয় এগুলো হচ্ছে সাধারণ বাক্য। সাধারণ বাক্য এবং যুক্তি বাক্যের পার্থক্যটা কি? সাধারণ বাক্যে ওই ব্যাকরণিক নিয়ম, উদ্দেশ্য, বিধেয় খোঁজা হয় না, যেটা যুক্তি বাক্যে খোঁজা হয়। যুক্তি বাক্যে শুধুমাত্র আমরা জানি তিনটি মাত্র অংশ, যথা উদ্দেশ্য, সংযোজক, বিধেয় থাকবে, যেটি সাধারণ বাক্যে থাকবে না বা থাকার দরকার নেই। পাশাপাশি প্রত্যেকটি যুক্তি বাক্য আবার সাধারণ বাক্য হিসেবে আমরা মনে করতে পারি। আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে অবধারণ। তাহলে কোনো যুক্তি বাক্য যখন আমাদের অপ্রকাশিত মনে থাকে বা মনে মনে আমরা যখন কোনো বাক্য গঠন করি, ওইটা হয় মানসিক বাক্য। আর যখন এটা প্রকাশিত হয় তখন ওইটাকে বলে আমরা যুক্তি বাক্য। কোনো বাক্য যখন আমরা প্রকাশ করি ওইটা হয় যুক্তি বাক্য। আর যেটা অপ্রকাশিত বাক্য হিসেবে থাকে ওইটা হচ্ছে কি? অবধারণ, অর্থাৎ মানসিক বাক্য। অবধারণের অন্য একটা নাম হচ্ছে মানসিক বাক্য। যেমন আমি মনে মনে চিন্তা করলাম সকল মানুষ হয় মরণশীল, এই যে আমার চিন্তাটা, সেটা হচ্ছে অবধারণ। আর যে বললাম এটা হচ্ছে কি? যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যে পদ দুই অর্থে ব্যবহৃত হয়। ব্যাপকতার দিক থেকে একটা হচ্ছে ব্যাপক অর্থে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। এই যে ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে বেশি অর্থে, আর সংকীর্ণ মানে কম অর্থে। বেশি অর্থে প্রকাশিত হয় কিভাবে? যেমন সকল, সব, সমস্ত, কোনো, এই শব্দগুলো দিয়ে বেশি বোঝানো হয়। সকল, সব, সমস্ত, কোনো, এই প্রভৃতি শব্দগুলো দিয়ে যুক্তি বাক্যের পরিমাণকে বেশি অর্থে ব্যবহৃত হয়। ঠিক তেমনি পরিমাণকে কম অর্থেও ব্যবহৃত হয় যুক্তি বাক্যে। যেমন কিছু, কিছু কিছু, কোনো কোনো, এই শব্দগুলি কম অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই পরিমাণ বা কি অর্থে ব্যবহৃত হয়, ব্যক্তির নিয়ম বর্ণনা করতে গিয়ে যুক্তিবাক্য দুই প্রকার হয়, যথা সার্বিক ও বিশেষ। সার্বিক মানে হচ্ছে বেশি, অর্থাৎ যুক্তিবাক্যের পরিমাণ যদি বেশিকে নির্দেশ করে, অধিক পরিমাণ, বেশি পরিমাণকে নির্দেশ করে, তখন এটি হয় সার্বিক। আর যদি অল্প পরিমাণ বা কম পরিমাণকে নির্দেশ করে এটিকে বলা হয় বিশেষ। অর্থাৎ তাইলে আমরা বেশি ব্যক্তি বা বেশিকে প্রকাশ করে কিভাবে? সকল, সমস্ত, সব,
কোনো এই প্রভৃতি শব্দগুলো যদি যুক্তিবাক্যে আমরা দেখি তবে এটা হবে কি সার্বিক যুক্তিবাক্য। আর যদি কিছু 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 কোনো কোনো শব্দ ব্যবহৃত হয় এগুলো হবে বিশেষ যুক্তিবাক্য। তাইলে আমরা যদি দেখি যে গুণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার, তো আমরা জানি যুক্তিবাক্যের গুণ দুই প্রকার, যথা সদর্থক ও নয়ার্থক। যুক্তিবাক্যের গুণ দুই প্রকার, যথা সদর্থক, অপরটি কি নয়ার্থক। সদর্থক মানে হচ্ছে যেমন স্বীকার, হয়, স্বীকার, হন, এই শব্দগুলো হয় এবং হন দিয়া কি করা হয়, স্বীকার করা হয়। যেমন আমি যদি বলি তোমরা হও আমার ছাত্র, তাইলে তোমাদের সাথে আমার সম্পর্ক কি হয়, তৈরি হয়, অর্থাৎ স্বীকার করা হয়। আর যদি বলি তোমরা নও আমার ছাত্র, তাইলে সম্পর্ক কি করা হয়, অস্বীকার করা হয়। তাইলে কি শিখলাম আমরা, গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, যথা সদর্থক ও নয়ার্থক। আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, যথা সার্বিক ও বিশেষ। সার্বিক ও বিশেষ। সার্বিক মানে কোনটা, সকল, সমস্ত, সব, এই প্রভৃতি শব্দগুলো হচ্ছে সার্বিক। কিছু 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 কোনো কোনো প্রভৃতি শব্দগুলো হচ্ছে বিশেষ। পরিমাণের দিক থেকে যুক্তিবাক্য আবার দুই প্রকার, যথা সার্বিক ও বিশেষ। কোন যুক্তিবাক্য যদি ব্যাপক অর্থে কোনো পদ ব্যবহৃত হয় এটা হচ্ছে সার্বিক, আর যদি কম অর্থে ব্যবহৃত হয় তো ওটা হচ্ছে কি বিশেষ। তবে বিশেষ যুক্তিবাক্য, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন সকল মানুষ হয় মরণশীল, তাহলে এই যুক্তিবাক্যে সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে। সকল মানুষ হচ্ছে একটি সার্বিক পদ, যেমন পূর্বের, বর্তমানের, ভবিষ্যতের যত মানুষ আছে এই সকল মানুষকে এখানে নির্দেশ করা হয়েছে। এজন্য এখানে কোনো একটি মানুষ বাদ যায়নি, তাই এটি হবে একটি সার্বিক যুক্তিবাক্য, সার্বিক পদ, অর্থাৎ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আর যদি বলা হয় সকল মানুষ হয় মরণশীল, তবে কি সার্বিক যুক্তিবাক্য। আর পরিমাণটা যদি কম অর্থে ব্যবহৃত হয় তবে এটা কি বিশেষ যুক্তিবাক্য। যেমন যদি বলা হয় কিছু ফুল হয় সুন্দর, কিছু কিছু ফুল হয় সুন্দর, কোনো কোনো ফুল হয় সুন্দর, এই সবগুলি একই অর্থে ব্যবহৃত হয়েছে। যদি বলা হয় কিছু ফুল হয় সুন্দর, কিছু কিছু ফুল হয় সুন্দর, কোনো কোনো ফুল হয় সুন্দর, এখানে সকল শব্দগুলি কিছু 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 কোনো কোনো এগুলো অল্প অর্থে, কম অর্থে ব্যবহৃত হয়। তাইলে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, যথা সদর্থক ও নয়ার্থক। পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, যথা সার্বিক ও বিশেষ। তাইলে এই গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার, এই গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য যথাক্রমে চার প্রকার, যথা সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক ও বিশেষ নয়ার্থক। সার্বিক সদর্থক যুক্তিবাক্য কোনটা, সার্বিক মানে কি বেশি, যে যুক্তিবাক্যে অগ্রভাগে বা সামনের ভাগে বেশিকে সমগ্রকে নির্দেশ করবে সেটা হবে সার্বিক। আর যদি মধ্যাংশ সংযোজক যদি সদর্থক হয় তবে হবে কি সদর্থক। অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তিবাক্য চিনব আমরা প্রথম উদ্দেশ্য পদের সামনের অংশকে দেখে সার্বিক এবং বিশেষ চিনব, এবং সংযোজককে দেখে আমরা সদর্থক ও নয়ার্থক চিনব।
সদর্থক নয়ার্থক কোনটা আমরা আগেই বলেছি, যদি সংযোজক হয় বা হন থাকে তবে সদর্থক, নয় বা নন থাকে তবে কি নয়ার্থক যুক্তিবাক্য। যদি সংযোজক যদি হয় বা হন থাকে তবে সদর্থক, আর সংযোজক যদি নয় বা নন থাকে তবে নয়ার্থক। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই যুক্তিবাক্যে সকল মানুষ হয়, এই যে হয় শব্দটি হচ্ছে সংযোজক, আর এই হয় হচ্ছে সদর্থক। হয় দেখি সদর্থক মানে কি স্বীকার করা হয়েছে, এর জন্য এটি কি সদর্থক। আর কোনো কাক নয় কোকিল, এখানে নয় শব্দটি কি করা হয়েছে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ নয় দিয়ে কি করা হয় অস্বীকার করা হয়, অর্থাৎ গুণ, যেটা একটা যুক্তিবাক্যের গুণ দুই প্রকার, যথা সদর্থক ও নয়ার্থক। আর পরিমাণ দুই প্রকার, যথা সার্বিক ও বিশেষ। সার্বিক কোনটা, যেমন সকল, সমস্ত, সব, কোনো, এই শব্দগুলো হচ্ছে কি সার্বিক। সকল, সমস্ত, সব, কোনো, এই শব্দগুলো হচ্ছে কি সার্বিক। আর কিছু, কিছু কিছু, কোনো কোনো, এই শব্দটি হচ্ছে কি বিশেষ। তাইলে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার প্রকার, যথা সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক ও বিশেষ নয়ার্থক। তাই সার্বিক সদর্থক কোনটা, সার্বিক একটা উদাহরণ দিতে পারি, যেমন সকল ফুল হয় সুন্দর, সকল ফুল হয় সুন্দর। এখানে সকল ফুলের নিচে আমরা আন্ডারলাইন করি, সুন্দর নিচে আন্ডারলাইন করি, হয় নিচে আন্ডারলাইন করি। কিংবা ভেঙে ভেঙে যদি বলি আমরা সকল ফুল হয় সুন্দর, সকলের নিচে আন্ডারলাইন করি, ফুলের নিচে আন্ডারলাইন করি, হয় নিচে আন্ডারলাইন করি, সুন্দর নিচে আন্ডারলাইন করি। তাহলে এখন দেখা যাবে সকল হচ্ছে সার্বিক, অর্থাৎ বেশি অর্থ ব্যবহৃত হয়েছে, জন্য এটা সার্বিক। হয় হচ্ছে এখানে সদর্থক, অর্থাৎ যুক্তিবাক্যটা হচ্ছে একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আর যদি বলা হয় কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো মানুষ নয় ফেরেশতা, এখানে কোনো নিচে যদি আমরা আন্ডারলাইন করি, মানুষের নিচে আন্ডারলাইন করি, নয়ের নিচে আন্ডারলাইন করি, ফেরেশতার নিচে আন্ডারলাইন করি, তাই দেখা যাবে নয় শব্দটি হচ্ছে নয়ার্থক, আর কোনো শব্দটি হচ্ছে কি সার্বিক। এখানে কোনো মানুষ বলতে সকল মানুষকে নির্দেশ করে, একটা মানুষও কি ফেরেশতা না, মানে সকল মানুষই কি মানুষ, সকল মানুষই কি ফেরেশতা না। তাইলে এই কোনো দিয়ে কি বোঝানো হয়, সার্বিক শব্দ, অর্থাৎ বেশি অর্থে ব্যবহৃত হবে, বেশিকে নির্দেশ করে। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেই এরকম ভাবে, কোনো কাক নয় কোকিল, কোনো কাক নয় কোকিল, কোনো একটা কাকও কি কোকিল না, কোনো একটা কোকিলও কি কাক না, অর্থাৎ এটি কি সার্বিক, একটি সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। এই কোনোটা হচ্ছে সার্বিক আর নয়টা কি নয়ার্থক, এই জন্য সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। ঠিক তেমন ভাবে আরেকটা যুক্তিবাক্য আছে আমাদের বিশেষ সদর্থক যুক্তিবাক্য, যেমন কিছু ফুল হয় লাল। তাহলে কিছু নিচে আমরা আন্ডারলাইন করি, ফুলের নিচে আন্ডারলাইন করি, হয় নিচে আন্ডারলাইন করি, লালের নিচে আন্ডারলাইন করি। তাহলে আমরা দেখবো ফুল শব্দটি উদ্দেশ্য পদ আর লাল শব্দটি কি বিধেয় পদ। তাহলে কিছু শব্দটা কি হবে এখানে, কি অংশে, কি অর্থে, আংশিক অর্থে, অর্থাৎ বিশেষ, আর হয়টা কি সদর্থক। তাহলে কি কি যুক্তিবাক্য, এটা বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যুক্তিবাক্যে যদি আমরা দেখি কিছু, কিছু কিছু, কোনো কোনো শব্দ যদি আমরা দেখি, তাহলে এই শব্দগুলোকে আমরা ধরে নেব কি এগুলা কি বিশেষ
যুক্তিবাক্য। আর যদি বিশেষ যুক্তিবাক্য হয়, বিশেষ আর যদি এই সংযোজকের অংশ যদি হয়, অর্থাৎ সদর্থক শব্দ ব্যবহৃত হয় হয় বা হন থাকে, তবে শব্দ যুক্তিবাক্যটি হবে একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আর যদি সংযোজক অংশ যদি নয় থাকে, তবে হবে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। যেমন কিছু কিছু আম নয় মিষ্টি, কিছু কিছু ফুল নয় গোলাপ, কিছু কিছু পাখি হয়, কিছু কিছু পাখি নয় সুন্দর, কিছু কিছু পাখি নয় কিছু কিছু পাখি নয় কালো। তাহলে আমরা যাই বলি, কিছু বলি, কিছু কিছু বলি, কোনো কোনো বলি, এই সবগুলাই কি অল্প অংশে অর্থাৎ কম অর্থে ব্যবহৃত হয়, এজন্য এগুলো কি বিশেষ শব্দ। আর যদি সংযোজকে যদি থাকে হয়, তবে হবে বিশেষ সদর্থক, আর যদি নয় থাকে তবে হবে কি বিশেষ নয়ার্থক। তাহলে আমি এখন বিশেষ সদর্থক যুক্তিবাক্যের একটা উদাহরণ দিই। যেমন কিছু 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 ফুল হয় সুন্দর, আর কিছু কিছু ফুল নয় সুন্দর। হয় এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য, নয়টা হচ্ছে কি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। ঠিক তেমনই আজকে আমরা যা শিখলাম যে যুক্তিবাক্য 4 প্রকার, যথা সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এই পদ কি অর্থে ব্যবহৃত হয় প্রভৃতি নিয়ে একটা আলোচনা আমাদের এখানে রয়েছে। উদ্দেশ্য পদ কি অর্থে, বিধেয় পদ কি অর্থে, এগুলো হচ্ছে পদের ব্যাপকতা বা ব্যাপ্যতা। তো আগামী ক্লাসে পদের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।